সুপ্রিম কোর্টের নির্দেশ কি মানবে না সিজেপি? তাহলে কি দেশের রাজনীতিতে শুরু হতে চলেছে এক নতুন সংঘাত? নতুন শিক্ষামন্ত্রীকে নিয়ে কেন এত আপত্তি তুললেন প্রিয়াঙ্কা গান্ধী? আন্দোলন থামানোর জন্য কি সত্যিই পর্দার আড়ালে সিজেপির সঙ্গে বড় কোনো ডিল করতে চেয়েছিল সরকার? যদি চেয়ে থাকে তাহলে সেই প্রস্তাব শেষ পর্যন্ত ভেস্তে গেল কেন? আর আন্দোলনের পর হঠাৎ কোথায় উধাও হয়ে গেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে? কেন এবার দিল্লিতে জেনজির আন্দোলনের পর এবার রাস্তায় নেমে পড়ল জেন আলফা? ছোট ছোট স্কুল পড়ুয়াদের প্রতিবাদ কি শুধুই একটি এলাকার ঘটনা, নাকি আরো বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ ঘিরে যখন আলোচনা শুরু হয়েছে, তখনই আন্দোলনের অন্যতম মুখ সৌরভ দাসের মন্তব্যকে ঘিরে বিতর্ক বেড়ে যায়। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তার বক্তব্য ছিল, যাদের বিরুদ্ধে আগে থেকে এফআইআর রয়েছে তাদেরও যদি মুক্তি না দেওয়া হয় তাহলে সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্ত তারা মেনে নেবে না। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক নতুন মোড় নেয়, কারণ সমালোচকদের একাংশ কৌশল করতে শুরু করেন, যদি কোনো আন্দোলনের ভিড়ে এমন ব্যক্তিরাও ধরা পড়ে থাকেন যাদের বিরুদ্ধে আগে থেকেই গুরুতর ফৌজদারি মামলা রয়েছে, তাহলে তাদের ক্ষেত্রেও কি একই দাবি প্রযোজ্য? বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আটক হওয়া কয়েকজনের বিরুদ্ধে আগের অপরাধমূলক মামলাও রয়েছে, যার মধ্যে খুন, পক্সো সহ অন্যান্য গুরুতর অভিযোগের মামলা রয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। তবে এই অভিযোগগুলির বিচার এখনও আদালতে সম্পূর্ণ হয়নি এবং অভিযুক্ত মানেই দোষী আইন এমনটা বলে না। অন্যদিকে সিজেপির বক্তব্য, আন্দোলনের সঙ্গে যুক্ত প্রত্যেককেই একই চোখে দেখা উচিত এবং নির্দোষ ছাত্রদের হয়রানির অজুহাতে কাউকে লক্ষ্যবস্তু করা চলবে না। এখান থেকে শুরু হয়েছে নতুন বিতর্ক। আসল আন্দোলনকারী আর ভিড়ে ঢুকে পড়া অপরাধীদের মধ্যে সীমারেখা কোথায় টানা হবে? আর সেই সিদ্ধান্ত কে নেবে, সরকার, পুলিশ নাকি আদালত? তবে এখানেই বিতর্কের অন্যদিকে রয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও বলেনি যে সমস্ত ছাত্রছাত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, বরং আদালত স্পষ্ট জানিয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ করা সাংবিধানিক অধিকার। যাদের কোনো অপরাধমূলক অতীত নেই তাদের বিরুদ্ধে আপাতত কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। নাবালকদের ক্ষেত্রেও সংবেদনশীল থাকার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ, ড্রোন ভিডিও, বডি ক্যামেরার রেকর্ডিং সহ সমস্ত প্রমাণ সংরক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে নিরপেক্ষ তদন্ত সম্ভব হয়। তাহলে প্রশ্ন উঠছে, এত আপত্তির কারণ কোথায়? আসলে মূল বিতর্ক তৈরি হয়েছে এফআইআরকে ঘিরে। আদালত বলেছে আইন অনুযায়ী তদন্ত চলতে পারে। অন্যদিকে সিজেপির বক্তব্য, সরকার যখন রাজনৈতিকভাবে একটি আশ্বাস দিয়েছিল তখন সেই আশ্বাস আদালতের সামনেও স্পষ্টভাবে তুলে ধরা উচিত ছিল। সিজেপির অভিযোগ সেটাই করা হয়নি, আর সেখান থেকেই তৈরি হয়েছে নতুন অবিশ্বাস। এদিকে সরকার ঘনিষ্ঠ মহলের বক্তব্য আবার সম্পূর্ণ আলাদা। তাদের দাবি, আলোচনায় কখনোই হিংসায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়নি, বরং যে সমস্ত ছাত্রছাত্রী শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছিল তাদের ক্ষেত্রেই সহানুভূতির কথা বলা হয়েছিল। এই অবস্থায় বিষয়টি শুধু সরকার বনাম সিজেপির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, কারণ এখন প্রশ্ন উঠছে, রাজনৈতিক আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি কি আদালতের আইনি প্রক্রিয়ার উপরে যেতে পারে, নাকি শেষ পর্যন্ত বিচার ব্যবস্থার পথেই সবকিছু নিষ্পত্তি হবে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে যখন দেশ ব্যস্ত, ঠিক তখনই সামনে আসে আরও একটি বিস্ফোরক দাবি উঠছে, আন্দোলন থামানোর জন্য শেষ মুহূর্তে সরকার নাকি এমন একটি প্রস্তাব দিয়েছিল যা প্রকাশ্যে এলে গোটা রাজনৈতিক সমীকরণই বদলে যেতে পারত। সেই প্রস্তাবটা কী ছিল? কেন সেটাকে সরাসরি প্রত্যাখ্যান করেছিল সিজেপি? আর কেন এখন সেই কথিত ডিল নিয়ে সরকার এবং বিরোধীদের মধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে? এবার সেদিকে এগোনো যাক। এখন আসা যাক সেই প্রশ্নে যা নিয়ে সবচেয়ে বেশি রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। আন্দোলন যখন চরমে, রাজধানী দিল্লিতে যখন হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায়, তখন পর্দার আড়ালে ঠিক কী চলছিল? সরকার কি শুধু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল, নাকি আন্দোলন শেষ করার জন্য কোনো রাজনৈতিক সমঝোতার রাস্তা খুঁজছিল? এই প্রশ্নের সূত্র মিলছে একাধিক সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী আন্দোলনের মাঝামাঝি সময়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং মন্ত্রী জিতেন্দ্র সিং। আর সিজেপির পক্ষ থেকে আলোচনায় ছিলেন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। একদিকে আন্দোলন, অন্যদিকে আলোচনা, দুটি প্রক্রিয়ায় সমান্তরালভাবে এগোচ্ছিল। আর এখানেই সামনে আসে সবচেয়ে বড় দাবি। সংবাদ মাধ্যমগুলোর দাবি, সরকার নাকি প্রথমে এমন একটি সমাধানের প্রস্তাব দেয় যাতে ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে সরানো না হয়, পরিবর্তে তার শিক্ষা মন্ত্রকের দায়িত্ব অন্য কাউকে দেওয়া হবে, অর্থাৎ তিনি মন্ত্রী হিসেবেই থেকে যাবেন, শুধু দপ্তর বদলে যাবে। সরকারের ধারণা ছিল এতে একদিকে আন্দোলনের প্রধান দাবি
আংশিকভাবে পূরণ হবে, অন্যদিকে একজন জ্যেষ্ঠ মন্ত্রীকেও সরাসরি পদত্যাগ করতে হবে না। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটিকে অনেকে একটি মিডল গ্রাউন্ড বা মাঝামাঝি সমাধান হিসেবে দেখছেন, কিন্তু এখানেই আসে নাটকীয় মোড়। প্রতিবেদন অনুযায়ী সিজেপি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। তাদের বক্তব্য ছিল, আন্দোলনের সূচনা থেকে দাবি ছিল একটাই, ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষা মন্ত্রক থেকে সরানো নয়, সম্পূর্ণভাবে মন্ত্রিসভা থেকে বিদায় নিতে হবে। কারণ আন্দোলনকারীদের মতে শিক্ষা ব্যবস্থার সংকটের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। ফলে শুধু দপ্তর বদল করলে আন্দোলনের উদ্দেশ্য পূরণ হবে না। আরও একটি যুক্তি সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী সিজেপির আলোচনাকারীরা মনে করেছিলেন, যদি তারা এই প্রস্তাব মেনে নেন তাহলে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে বড় ধরনের অসন্তোষ তৈরি হতে পারে। বহু মানুষ এটিকে আপোষ হিসেবে দেখবেন, ফলে আন্দোলনের বিশ্বাসযোগ্যতায় প্রশ্নের মুখে করতে পারে। এই কারণেই তারা নাকি সরকারের প্রস্তাবে সম্মত হননি। এরপর কি হয়? এর কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। অবশেষে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এবং আন্দোলনও স্থগিত রাখার ঘোষণা আসে। তবে এখানে বিতর্ক শেষ হয়নি, কারণ বিজেপি এই পুরো দাবি অস্বীকার করেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র স্পষ্ট ভাষায় বলেছেন, সরকার কখনো ধর্মেন্দ্র প্রধানের শুধু দপ্তর বদলের মতো কোনো প্রস্তাব দেয়নি। তার দাবি, এই ধরনের প্রতিবেদন ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ কাল্পনিক। তবে একটি বিষয় পরিষ্কার, এই ঘটনাটি দেখিয়ে দিয়েছে আন্দোলন শুধু রাস্তায় সীমাবদ্ধ ছিল না, সমান্তরালভাবে চলছিল রাজনৈতিক আলোচনা, কৌশল, চাপ এবং পাল্টা চাপের এক জটিল প্রক্রিয়া। এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তার অভিযোগ, আন্দোলন স্থগিত হওয়ার পরও ছাত্রছাত্রীদের উপর পুলিশি নজরদারি, জিজ্ঞাসাবাদ এবং আইনি চাপ পুরোপুরি বন্ধ হয়নি। তাই সরকারের সঙ্গে হওয়া সমঝোতা যদি বাস্তবে কার্যকর না হয় এবং ছাত্রদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ চলতেই থাকে, তাহলে সিজেপি আবারও দেশজুড়ে বৃহৎ শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেবে। অর্থাৎ আন্দোলন আপাতত থেমে থাকলেও রাজনৈতিক সংঘাত যে শেষ হয়ে যায়নি, দীপকের মন্তব্যে কিন্তু সেই বার্তায় স্পষ্ট। তবে যখন আন্দোলনের পর বিভিন্ন রাজ্যে ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপের অভিযোগ উঠছে, তখন দেখা যায় যে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ সংঘা সামনে এসেছিলেন, তারা বিভিন্ন প্রেস মিট করছিলেন, কিন্তু তখন অভিজিৎ দীপকে দেখা যায়নি। তাহলে কি কোথাও উধাও হয়ে গেছিলেন অভিজিৎ দীপকে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা যাচ্ছে অভিজিৎ বর্তমানে টাইফয়েডে আক্রান্ত এবং তা চিকিৎসা চলছে। এরপর গতকালই এক্সপোস্টে সরকারকে হুঁশিয়ারি দেন। এদিকে নতুন শিক্ষামন্ত্রীকে ঘিরে যে নতুন অভিযোগ সামনে এসেছে তা ঘিরে কিন্তু জাতীয় রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। সংসদের ভিতরে শুরু হয়েছে আরেকটি বড় রাজনৈতিক সংঘর্ষ। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। লোকসভায় পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন এমন একজনকে দেশের শিক্ষামন্ত্রী হিসেবে বেছে নিলেন, যিনি অতীতে বিলকিস বানো মামলার 11 দোষীর মুক্তিকে আইনসম্মত বলে মন্তব্য করেছিলেন। প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য ছিল, এমন একজন ব্যক্তিকে দেশের শিক্ষামন্ত্রী করা কোটি কোটি নারী এবং তরুণদের কাছে কি বার্তা দেয়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার বক্তব্য শেষ হওয়ার আগেই ট্রেজারি বেঞ্চ থেকে তীব্র হইচই শুরু হয়। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু অভিযোগ করেন, এটি একজন মন্ত্রীর চরিত্র হরণের চেষ্টা। প্রহ্লাদ যোশী নিজেও দাঁড়িয়ে বলেন, তার সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং কোনো প্রমাণ ছাড়া এমন অভিযোগ সংসদে করা উচিত নয়। তিনি স্পিকারের কাছে সেই মন্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানান। কিন্তু বিতর্ক সংসদের ভিতরে থেমে থাকেনি। সংসদের বাইরে সাংবাদিকদের সামনে রাহুল গান্ধী আরও আক্রমণাত্মক ভাষায় নতুন শিক্ষামন্ত্রীকে নিশানা করেন। তার অভিযোগ, ছাত্রছাত্রীদের ওপর পুলিশি অভিযানের পর এমন একজনকে শিক্ষামন্ত্রী করা হয়েছে যিনি ধর্ষণ মামলার দোষীদের মুক্তিকে সমর্থন করেছিলেন। বিজেপি অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের বক্তব্য, 2022 সালে প্রহ্লাদ যোশী যা বলেছিলেন তা ছিল সেই সময়কার আইনি প্রক্রিয়া সম্পর্কিত মন্তব্য, কোনো ব্যক্তিগত সমর্থন নয়। অর্থাৎ বিরোধীরা এটিকে রাজনৈতিক ও নৈতিক প্রশ্ন হিসেবে তুলে ধরছে, আর বিজেপি বলছে বিরোধীরা পুরনো বক্তব্যকে বিকৃত করে নতুন বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। এই উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের মধ্যেই সংসদে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিল নিয়ে প্রায় সব দলই নীতিগতভাবে সমর্থন জানায়। তবে বিরোধীদের বক্তব্য ছিল, শুধু কঠোর আইন করলেই হবে না, সেই আইন কার্যকর করার রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব বলেন, যদি আইনি সব সমস্যার সমাধান হতো তাহলে আগের আইন থাকা সত্ত্বেও এতগুলি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে ঘটনা ঘটতো না। কংগ্রেসের গৌরব গগৈও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেন, নতুন আইন সরাসরি এবং পরোক্ষভাবে সকলকেই আইনের আওতায় আনবে, যা আগের আইনে ছিল না। ফলে শিক্ষা ব্যবস্থা, ছাত্র আন্দোলন, নতুন শিক্ষামন্ত্রীকে ঘিরে বিতর্ক এবং রাজনৈতিক দায়বদ্ধতা
সবকিছু মিলিয়ে সংসদের আলোচনা একসময় শুধুমাত্র একটি বিলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তা দেশের বৃহত্তর রাজনৈতিক সংঘর্ষের প্রতিচ্ছবিতে পরিণত হয়। আর সংসদে এই বিতর্কে চলাকালেই দেশের অন্য প্রান্ত থেকে এমন এক ছবি সামনে আসে যা অনেককে নতুন করে ভাবতে বাধ্য করেছে। দিল্লিতে জেনজির আন্দোলনের কয়েকদিনের মধ্যেই উত্তরপ্রদেশের ফতেহপুরে ছোট ছোট স্কুল পড়ুয়ারা নিজেদের স্কুলের বিরুদ্ধেই বিক্ষোভে নেমেছে। এবার প্রশ্ন উঠছে, এটা কি শুধু একটি স্থানীয় ঘটনা, নাকি নতুন প্রজন্মের প্রতিবাদের ভাষা আরও দ্রুত বদলে যাচ্ছে? ফতেহপুরের ঘটনাটি অনেকের কাছে ছোট একটি স্থানীয় খবর বলে মনে হতে পারে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন বিষয়টি এতটা সাধারণ নয়। কারণ দিল্লিতে ছাত্র আন্দোলনের পর দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা ব্যবস্থাকে ঘিরে অসন্তোষ যেভাবে সামনে আসছে, তা ভবিষ্যতের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে। উত্তরপ্রদেশের ফতেহপুরের একটি প্রাথমিক ও জুনিয়র স্কুলের ছাত্রছাত্রীরা হাতে পোস্টার নিয়ে নিজেদের স্কুলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। তাদের অভিযোগ, স্কুলের টয়লেট ব্যবহারযোগ্য নয়, পরিষ্কার পানীয় জলের ব্যবস্থা নেই, শ্রেণীকক্ষের অবস্থা খারাপ, প্রয়োজনীয় বেঞ্চ নেই এবং পড়াশোনার ন্যূনতম পরিবেশও তৈরি করা হয় না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই আন্দোলনের নেতৃত্বে কোনো রাজনৈতিক দল ছিল না। নিজেদের দৈনন্দিন সমস্যার কথা জানাতেই শিশুরা বিক্ষোভে অংশ নেয়। কয়েকজন ছাত্রের অভিযোগ, স্কুলের ভিতরে থাকা আরও অনেক পড়ুয়া বিক্ষোভে যোগ দিতে চাইলেও তাদের বাইরে আসতে দেওয়া হয়নি। নাগিনা কেন্দ্রের সাংসদ চন্দ্রশেখর আজাদও বিষয়টি তুলে ধরে সরকারের সমালোচনা করেন। তার বক্তব্য, শিশুরা বিলাসিতা নয়, মৌলিক অধিকার চাইছে, পরিষ্কার টয়লেট, নিরাপদ পানীয় জল এবং সম্মানজনক পরিবেশে পড়াশোনার সুযোগ। তিনি আরও অভিযোগ করেন, বহুবার অভিযোগ জানানো হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে পরে জানানো হয়েছে 24 ঘন্টার মধ্যে বিদ্যুৎ, পানীয় জল, পাকা সহ জরুরি সমস্যাগুলি সমাধান করা হবে এবং 1 মাসের মধ্যে বেঞ্চ, ওয়াটার কুলার ও অন্যান্য পরিকাঠামোর ব্যবস্থা করা হবে। এখন দেখার বিষয়, সেই আশ্বাস বাস্তবে কার্যকর করা হয় কিনা। এদিকে দিল্লির আন্দোলনকে ঘিরেও বিতর্ক থামছে না। বিশেষ করে পেলেট গান ব্যবহারের অভিযোগ নতুন করে রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে। প্রথমে দিল্লি পুলিশ দাবি করেছিল তাদের কাছে পেলেট গানই নেই, ফলে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কিন্তু পরে প্রকাশ্যে আসা একটি নথিকে ঘিরে নতুন প্রশ্ন উঠছে। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংসদ মাঠ থানার ডেইলি ডায়েরির একটি নথিতে উল্লেখ রয়েছে যে র্যাপিড অ্যাকশন ফোর্স দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনারের নির্দেশে অ্যান্টি রায়ট গান থেকে প্লাস্টিক পেলেট ছুঁড়েছে। সেই নথিতে কতগুলি শেল, টিয়ার, স্মোক গ্রেনেড বা পেলেট রাউন্ড ব্যবহার করা হয়েছে তারও উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে। এই প্রতিবেদন সামনে আসার পর বিরোধীরা প্রশ্ন তুলেছে, যদি এমন কোনো অভিযোগ থাকে তাহলে প্রথমে তা অস্বীকার করা হলো কেন? সংসদেও এই ইস্যু নিয়ে সরব হন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি প্রশ্ন তোলেন, ছাত্রদের বিরুদ্ধে এমন শক্তি প্রয়োগের নির্দেশ কে দিয়েছিল? অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, পুরো বিষয়টি তদন্তের আওতায় রয়েছে এবং আদালতও নিরপেক্ষ তদন্তের সম্ভাবনার কথা বলেছে। ফলে এই বিতর্ক শুধুমাত্র রাজনৈতিক নয়, আইনি পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সময়ে অসময়ে ভয়াবহ বন্যা, সংসদে নতুন পরীক্ষা আইন নিয়ে বিতর্ক এবং প্রধানমন্ত্রীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে মেটার বিরুদ্ধে সরকারের অসন্তোষ, সব মিলিয়ে স্পষ্ট গত কয়েকদিনের ঘটনাবলী শুধু বিচ্ছিন্ন খবর নয়। এগুলো একসঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক আবহ, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং জন আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।